আচ্ছা, এটাতে একটু গতদিনকে প্রবলেম হয়েছিল তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শুরু করি। দুই অধ্যায়ের কি রেকর্ডিং গুলো মোটামুটি সব দেখা হয়েছিল? দুই অধ্যায়ের হ্যাঁ হয়েছে। প্রায় 30টা পড়তে ভিডিও হবে, আছে। আরো পড়ি নাই এখনো, ধরি নাই এখনো দুই অধ্যায় আবার। টপোলজি গুলো স্যার বুঝছি, ওই আচ্ছা, রিডিং কোনটা করতে ধরনের বললা, হবে। কোনটা ধরনের? মানে পড়তে হবে স্যার বললাম। জাস্ট ভিডিও শুনে শুনে রাখছে এতদিন? না, তাহলে পড়া হয় নাই মানে? টপোলজি গুলো পড়ছি, এর পরের যে রিডিং গুলো আছে না আগে ওইগুলো পড়িনি, ওই এর শুধু আগে একটা ভিডিও দেখছি। রিডিংও পড়ো নাই দুই অধ্যায়ে? ভিডিও গুলো দেখছিলাম। শুধু ভিডিও দেখলে তো হবে না, পরীক্ষায় লেখার জন্য দরকার পড়া। জাস্ট ভিডিও শোনা মানে তোমাকে বোঝানো, তোমাকে শর্টকাটে বোঝানো হয়েছে এখানে। রিডিং না পড়লে হবে না। বই আমি যখন কোশ্চেন করব তখন কিন্তু আমি আমার 30টা ভিডিও ওপেন করে শুনবো না যে আমি কি বলছি। আমি কোশ্চেন একদম বই থেকে ডিরেক্ট করবো, এবং পরীক্ষাতেও তাই। আর আরেকটা কথা, তোমার এই বই এনাফ না। মানে তোমার এই বই আলিম শ্রেণীর বই, কিন্তু তোমার কোশ্চেন কে আলিম শ্রেণীর কোশ্চেন হবে? মানে তোমার না। তো জেনারেল লাইনে, তোমার তো মাদ্রাসার বই থেকে কোশ্চেন হবে না। সুতরাং এটা জাস্ট হুম একটা বেসিক তোমাকে দেওয়া। মানে আমার বিশ্বাস যে তোমার কমার্সে, তো সেই কারণে তোমাকে এই বইটা পড়াইছে যাতে সহজে সবকিছু, মানে একটা বেসিক আইডিয়া দিতে পারে। বাট আইসিটির গাইড টেস্ট পেপারটা কিনে দেখবা যে ওখানে জ্ঞানের সাম্রাজ্য আছে এবং কোশ্চেন ওইগুলোই আসবে। হুম। আলিম শ্রেণীর বই থেকে কোশ্চেন করলে আলিম শ্রেণীর আলাদা টেস্ট পেপার আছে, আই গেস। শিওর না, মনে নাই আমার, আমি তো এগুলো পার করছি অনেক আগে। কিন্তু আলিম শ্রেণী থেকে কিন্তু তোমার ওরকম এখানে যেমন এইগুলো তোমার বই এরকম তো একটা দুটো এক্সাম্পল দেওয়া টেবিলের। আমার বইটা খুলে দেখবা কত এক্সাম্পল আছে। আচ্ছা। আচ্ছা, তো এখন দেখো একটা জিনিস। ডিভ ডিভ ট্যাগের নাম শুনছো তোমার ইয়েতে? ডিভ ট্যাগ চোখে পড়ছে এটা দেখার সময়? না। আচ্ছা, তো ডিভ দুইটা জিনিস আছে। মনে করো যে তুমি, আমি এটা শুরু করার আগে জাস্ট একবার দেখাই ডিভ ট্যাগ কি। হুম তো মনে করো যে তুমি এক একটা ডিভিশনে এক একটা কাজ করবা। মনে করো একটা এইচটিএমএল এর, একটু প্রিন্টে যাই। মনে করো একটা ওয়েব পেজ, হুম নর্মাল একটা আমি ছবি আঁকায় দেখাই। মনে করো এটা এটা একটা নর্মাল ওয়েব পেজের উপরের অংশে একটা একটা হেডার থাকে। এই অংশটাতে একটা হেডার থাকে। হুম আমি টেবিলের হেডারের কথা বলছি না, ওয়েব পেজের হেডারের কথা বলছি, বা ন্যাব বার থাকে। হুম দিয়ে এখানে একটা লগ ইন বাটন থাকে, এখানে একটা সাইন আপ বাটন থাকে। যেমন আমার ওখানে ছিল। এখানে মনে করো হুম একটা ইমেজ থাকে। হুম তারপরে মনে করো এই পেজের এখানে একটা একটা ছোট ডিসক্রিপশন থাকে, যে মনে করো যে ওয়েলকাম টু আওয়ার ওয়েব পেজ, বা হচ্ছে মনে করো যে একটা যদি খাবারের রেস্টুরেন্টের একটা যদি ইয়ে থাকে, ওয়েব পেজ থাকে, তাহলে সেখানে হ্যাঁ হচ্ছে নর্মালি খাবারের ওয়েব পেজের মনে করো একটা ইয়ে আছে। তো সেখানে মনে করো এখানে একটা ওয়েলকাম, আপনার আহ, কি বলে যে আপনার রসনাকে আরো বেশি তৃপ্ত করুন, আপনার হুম স্বাদকে আহ, ভালো রাখাই আমাদের মূল উদ্দেশ্য, এরকম একটা কথা থাকে। হুম এবার হুম মনে করো যে এখানে খাবারের আইটেম গুলোর ছবি থাকে। খুব মন দিয়ে শোনো। মনে করো এখানে খাবারের আইটেম গুলোর ছবি থাকে। হ্যাঁ
তারপরে এখানে মনে করো একটা অ্যাড টু কার্টের অপশন থাকে, নিচে হুম। গিয়ে কি থাকে যে একটা হেডার সেকশন থাকে, সরি ফুটার সেকশন থাকে। সেখানে মনে করো যে যদি তুমি এটাকে তোমার ফোনে ইনস্টল করতে চাও, তাহলে এখানে মনে করে যে ডাউনলোড দিস অ্যাপ ইন ইওর মোবাইল বলে এখানে একটা আইকন দেওয়া থাকে, বাটন থাকে, সেটাতে ক্লিক করলে তোমার হচ্ছে ফোনে সেই লেখাটা ডাউনলোড হয়ে যাবে। এখানে কন্ট্যাক্ট থাকে, একটা মেল দেওয়া থাকে, ফোন নাম্বার দেওয়া থাকে। তাহলে একটা জিনিস খেয়াল করে, এই একটা ওয়েব পেজ, ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি। এই থিওরিটিক্যাল গুলো আমি পড়াই নাই। ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি, আচ্ছা। অনেকগুলো পেজ নিয়ে আমার একটা ওয়েবসাইট হয়। তো এই একটা পেজে দেখো অনেকগুলো সেকশন থাকে, এই একটা সেকশন, তার ভিতরে এই একটা সেকশন, তার ভিতরে এই একটা সেকশন, এটা হচ্ছে একদম রাইট সাইডে যাবে। তারপরে এই সেকশনের নিচে এই একটা সেকশন, এখানে যতগুলো হুম। মানে অ্যাড টু কার্টের যে আইটেমের ছবিগুলো থাকে সেটা একটা সেকশন, সেই সেকশনের মধ্যে এইগুলো আচ্ছা। সেকশন এগুলো পাশাপাশি থাকে, ঠিক আছে? তো এক একটা সেকশনকে আমরা মনে করো একটা ডিভ ট্যাগের মধ্যে রাখি, ঠিক আছে? আচ্ছা। একটা ডিভ ট্যাগের মধ্যে রাখি, মনে করে এই ডিভ ট্যাগের মধ্যে আমি আমার হেডারের যত কিছু আছে সবকিছুকে ডিজাইন করব, ঠিক আছে? তো ডিভ হুম। ট্যাগের কাজ হচ্ছে যে একটা প্যারাগ্রাফকে ডিজাইন করা। মনে করো আমি লিখলাম দিস ইজ এ প্যারাগ্রাফ, হুম। ঠিক আছে? এখন আমি ডিভ ট্যাগের মধ্যে যেটাই দিব, একটুখানি এটাকে লাইভ প্রিভিউতে যাই, দেখো এটা একটা দিস ইজ এ প্যারাগ্রাফ এখানে চলে আসছে। এখন আমি আচ্ছা। ডিভ ট্যাগের মধ্যে যেটাই দিব, মনে করো আমি এখানে দিস ইজ এ যেটাই বক্স, প্যারাগ্রাফ ডিপ ট্যাগের মধ্যে না? হ্যাঁ হ্যাঁ দিস ইজ এ প্যারাগ্রাফ এটা হচ্ছে ডিভ ট্যাগের মধ্যে। এখন মনে আচ্ছা। করো যে এখানে তো আরো কিছু থাকে, আমি যদি হ্যাঁ। এটাকে আর অন্য কিছু লিখতে যাই তাহলে সেটা কিন্তু আর একটা ডিভ ট্যাগে আমি দিব। তখন মনে করো এই ডিভ ট্যাগটাকে আমি এখানে একটা বক্স আকারে দিব, মানে পড়ে গেছে, হ্যাঁ। মনে করো আমি একটা বক্স আকারে দিব, তাহলে আমি সবকিছু কিন্তু এই ডিজাইনটা কোথায় দেব, এই ডিভ ট্যাগের ডিপ মধ্যে দিব। ট্যাগের মধ্যে। মনে করো দিব হচ্ছে কালার, আসছে এখানে, সাজেশনও তো আসে নাই। আহ, আচ্ছা টেক্সটের সাথে মেবি হয় না এটা, এটা সিএসএস প্রপার্টির সাথে যায়, এখানে এখানে করছে 1 মিনিট। এখানে আবার এটাকে স্টাইল ট্যাগের মধ্যে দিছে। হুম। দেখো এখানে হচ্ছে মানে এখানে উইডটা মানে এই ডিপটাকে পুরো একটা বক্স আকারে নিছে, এখানে তো পেন দিয়ে আঁকানোর সিস্টেম নাই। মনে করি এই পুরোটাকে একটা বক্স আকারে নিছে, হ্যাঁ? এই বক্সটার উইড মানে কি, প্রস্থ না? হ্যাঁ। তাহলে সেই কারণে প্রস্থটা 100 পিক্সেলের মধ্যে থাকবে। সেই কারণে দেখো এখানে পুরোটা একটা 100 পিক্সেলের মধ্যে কিন্তু প্যারাগ্রাফটা সেট হয়ে গেছে। আগে কিন্তু এরকম ছিল না, যদি এটাকে আমি কেটে দিই তাহলে দিস ইজ এ প্যারাগ্রাফ একটা লাইন আকারে আসছিল, হ্যাঁ। 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 ঠিক আছে? যখন আমি এটাকে একটা একটা প্রস্থের মধ্যে দিছি, তখন এটা বক্স আহ, হয়ে গেছে। একটা বক্সের আকারে আসছে। তাহলে এটার উইড আসছে কতটা, মানে বক্সের আকারে আসে নাই, আমি 100 পিক্সেলের মধ্যে আমার এই লেখাটা আসছে।
হুম। ঠিক আছে, এখন আমি এটাকে একটা হাইট দিব। আমি এখানে যেটা আছে সেটাকে করে দেখাচ্ছি, নতুন করে কিছু করতেছি না। হাইট দেওয়া আছে 100 পিক্সেল। আচ্ছা, এটাকে হাইটও দিলাম 100 পিক্সেল। তাহলে 100 পিক্সেলের মধ্যে এই লেখাটা এটাই গেছে, তাই হাইট আর কোনো চেঞ্জ হয় নাই। আমি একটু জি। চেঞ্জ করে দেখাই কিরকম আসে। আচ্ছা, 110 পিক্সেল ওটা আবার অনেক বেশি ছোট হয়ে যায়, সেখানে ওইটার কোনো চেঞ্জও আবার এখানে দেখাচ্ছে না, কোনো চেঞ্জ আসছে না। হাইটটাকে একটু আরো বেশি চেঞ্জ করি, তারপরেও কোনো চেঞ্জ আসছে না। মানে আমার এই হাইট যেটাই হোক, এই বক্সের মধ্যে লেখাটা এটাই গেছে। আচ্ছা। আচ্ছা, যদি আরো বেশি লেখা থাকতো তাহলে লেখাটা দেখা যাইতো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আসছে পিঙ্ক, মনে করে আমি ওইটাই দিলাম। আর মনে করো যখন আমরা প্রফেশনালি এই কাজগুলো করে, তখন তো আমাদের এইগুলো বলে দেয় কোনটা কোন কালার, সেই তখন মনে থাকে। কিন্তু এখন তো আমার এগুলো মনে রাখার দরকার নেই জি। যে আমি কোনটা রাখতে চাই। তো দেখো, এই দেখো একটা ব্যাকগ্রাউন্ড কালার, দেখো এবার একটা বক্স আকারে আমি দেখতে পারছি। ও, বুঝছি বুঝছি। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, বক্সের হাইটটা এবার আমি দেখি, এখানে এবারে হাইটটা দেখতে পারবা। দেখো, এবার এবার দেখো, আহ মানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সে ব্যাকগ্রাউন্ডের হচ্ছে হাইট এটা হলে হচ্ছে কমে যাবে। 10 পিক্সেলে আসছে। আমি যদি এবার এটাকে 1000 দেই, মানে টেক্সট যেটাই থাকুক সেটা ওটার কাছে ওর কোনো প্যারা না। 1000 আচ্ছা। দিলাম, হাইট 1000, তাহলে দেখো হাইটটা কত দূরে আসছে। হুম। ঠিক আছে। হুম। আচ্ছা, গেলাম এবার। তারপরে আসছে হচ্ছে কালার, হচ্ছে ডার্ক রেড। কালার বলতে এটা কোন কালার? ডিভের ভিতরে যেটা থাকবে সেটার কালার। প্রথমে ছিল ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড হুম। কালার মানে এই হচ্ছে বক্সটার ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমি দেব কি, যেটা কালার সেটা হচ্ছে টেক্সটের কালার। তাহলে এবার কালার যাই, কি দিছে কালার? ডার্ক রেড। দেখো এবার লেখাটা কালার ডার্ক রেড হয়েছে, আগে কালো ছিল কিন্তু। হুম। ঠিক আছে। তার মানে হুম। এটা কিন্তু, মানে তুমি এতদিন জানতে কি যে এটা হচ্ছে সিএসএস প্রপার্টি, মানে যেটা আমার বক্সের স্ট্রাকচার সেটা এইচটিএমএল এর মধ্যে পড়ে। তুমি এখন যেটা জি। করছো সেটা কিন্তু এইচটিএমএল এর প্রপার্টি না, এইচটিএমএল এর মধ্যে এটার সিএসএস প্রপার্টি দিয়ে দেওয়া। যখন হ্যাঁ। আমরা বড় প্রজেক্টে করি তখন কিন্তু এই একটার মধ্যে, মানে এই এইচটিএমএল ট্যাগের মধ্যে আরো অনেক ফিচার দেওয়া লাগতে পারে। তখন কিন্তু আমরা এটাকে আচ্ছা। একই ফাইলের মধ্যে করি না, হ্যাঁ, তখন আমরা আর একটা হুম। ফাইলে করি, আর একটা ফাইলে সিএসএস এর কাজগুলো করি, করে এখানে সে ফাইলটাকে ইম্পোর্ট করে নিয়ে আসি। ইম্পোর্ট করার মধ্যে হুম। মনে করো যে আমদানি করে নিয়ে আসা, উপরে লিখে দিই যে ইম্পোর্ট সিএসএস ফ্রম দিস ফাইল, মানে যে ফাইলে সিএসএস এর কাজ করব সেই ফাইল থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। তো এটা না বুঝলেও হবে, জাস্ট এটুকু বোঝো। হুম। তারপরে লেফট, আচ্ছা ফ্লোট হচ্ছে লেফট। ফ্লোট লেফট মানে এই টেক্সটটা লেখা, মানে বক্সের কোন দিকে থাকবে। একটু যাই, ফ্লোট মানে ভাসমান, হ্যাঁ, ফ্লোট হচ্ছে লেফট। ফ্লোট, হ্যাঁ। তো এটা বাম সাইডে ছিল, এখন বাম সাইডে থাকবে। তো এটাকে এখন হচ্ছে একটুখানি রাইটে করে দেখি কিরকম আসে। দেখো, পুরোটা রাইট দিকে চলে আসছে। বুঝছি বুঝছি। মানে ডিফটা, আমার ডিফটাই তো বক্স, তাই না? হ্যাঁ তাহলে হ্যাঁ। এখন এটাকে আমি ফ্লোট মানে ভাসমান, তাহলে ফ্লোট বলতে আমি এখন কোন দিকে দিব সেটা এখন আমার ব্যাপার। আমি এখানে দিলাম রাইটে, তো এখন লেফটে যেহেতু আছে লেফটে রাখি। হুম। ঠিক আছে। আচ্ছা, জি। এরপরে দিছে কি, মার্জিন। মার্জিন হচ্ছে 5 পিক্সেল। 5 পিক্সেল মার্জিন, 5 পিক্সেল বলতে হচ্ছে লেখাগুলোর আগে, মানে লেখাগুলোর মধ্যে একটা 5 পিক্সেলের বক্স তৈরি করা। লেখাগুলোর মাঝে। মানে এখানে তো একটা লেখা আছে, এই যে এই লেখাটা, এই লেখাটার পাশে হ্যাঁ। একটা 5 পিক্সেলের জায়গা তৈরি করা। আমি একটু লিখে দেখাই।
আচ্ছা দাও, ওইটা মেবি প্যাডিং। এক মিনিট, নিজেই ভুলে গেছি। আচ্ছা, প্যাডিং মানে লেখার চারপাশে 5 পিক্সেলের একটা জায়গা তৈরি করা, কাইন্ড অফ এরকম। মনে করো হচ্ছে এটা একটা বক্স, হ্যাঁ? হ্যাঁ। তাহলে তুমি মনে করো এখানে তোমার নাম লিখলা। হুম। তাহলে তুমি যদি মনে করো যে তুমি এই লেখার পাশখানে মানে চারিপাশে 1 পিক্সেলের একটা জায়গা তৈরি করবা, তাহলে এই মনে করো এই বক্সের থেকে 1 পিক্সেলের একটা জায়গা তৈরি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক বুঝছি। আছে? যদি তুমি 5 পিক্সেল দাও তাহলে লেখা মনে করো তখন এটা এরকম হবে, আর একটু ছোট হবে। আর একটু ছোট হবে, না একটু বড় হবে। 5 পিক্সেল ও। মানে কি আরো বড় না? আচ্ছা, এখানেই তৈরি করে দেখাই। মনে করো তুমি এখানে হচ্ছে মার্জিনটা পরে দেখতে পারবে, এখন দেখতে পারবে না। মনে করো এখানে 10 পিক্সেল দিলা। স্যার মার্জিন, মার্জিন ক্যান্সেল দিচ্ছেন, প্যাডিং এই তো হয়ে যাচ্ছে নাকি? না, প্যাডিং হচ্ছে পাশাপাশি বক্সগুলোর মাঝখানে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এখানে 10 পিক্সেলও বোঝা যাচ্ছে না, 100 পিক্সেল দেখাই। তখন আবার লেখা ইয়ে বক্সটাও বড় হয়ে গেছে। বক্সটাও বড় হয়ে গেছে মানে তোমার এইগুলোর চারপাশে না, এই যে এখান থেকে এই পর্যন্ত। হুম। এই পেইন্টটা দেখাই, 1 মিনিট, এখানে দেখো। যখন তোমার 5 পিক্সেল ছিল তখন এইটুকু ছিল। হ্যাঁ। মনে করো এইটুকু ছিল। হুম। এখন যখন তুমি 10 পিক্সেল দিছো তখন তো লেখাটা বক্সটাকে আরো বড় হইতে হবে। 5 পিক্সেল এইটুকু, 10 পিক্সেল মানে কি আরো এত দূর বড় হবে। হ্যাঁ। চারিদিকে 10 স্কোয়ার চারিদিকে। হুম। ঠিক আছে? তো সেখানে বক্সের সাইজও বড় হয়ে গেছে। বুঝছি। আর যদি শর্ট মানে এক্সাম্পলটা যদি তোমার এই বক্সের মধ্যেই রাখতে চাও, তাহলে মনে করো 1 পিক্সেল মানে আরো ছোট। মনে হুম। করো 1 পিক্সেল মানে এইটুকু। হুম। ঠিক আছে? এবার 5 পিক্সেল হুম। মানে আরো আরো বড় হবে। ঠিক আছে? জি। তো সেটাই করছে। আচ্ছা, আর মার্জিন মানে দুইটা বক্সের মাঝখানে। কিরকম? মনে করো এই বক্সের পাশে আর একটা বক্স আছে, তাহলে এটার সাথে এটার ডিস্টেন্স হচ্ছে মনে করো যে মার্জিনের মান দেয়া থাকবে সেটা এটা হচ্ছে মার্জিন। মার্জিন। আর প্যাডিং বলতে লেখার চারপাশে কতটুকু আকারের ডিস্টেন্স ফাঁকা থাকবে এই আচ্ছা। বক্স থেকে। এটা 1 আছে এখন, মনে করো হুম। এই এক্সাম্পলে মেবি 5 দেওয়া। তো মনে করো যে 5 দিলে ওইটা আরো বড় হবে। তখন বড় দিলে তো এটা যদি 1 হয়, এটা যদি 1 হয় তাহলে 5 মানে কি আরো বড়। জি। তখন বক্সটাও আরো বড় হয়ে গেছে, সেই কারণে দেখো বক্সটা পুরো ওয়েব পেজ ভরে চলে আসছে। হুম। হুম, হুম। ঠিক আছে? জি। এটাই, এটা একটা বক্স তৈরি করছে, দেখো এই বক্সটা এখানে তৈরি হয়ে গেছে। জি। এখন সেম এটা এটার পাশাপাশি আমি আরেকটা বক্স তৈরি করব, এখানে জাস্ট খালি কালার গুলো চেঞ্জ করছে, আরেকটা কালার তৈরি করছে। আচ্ছা। তো আমি জি। এটা তো আবার দ্বিতীয়বার লেখার দরকার নেই, আমি এটাকে কপি করে দিই। হুম। এখন দেখো আমি আরেকটা কালার তৈরি করি, এখানে কি দেয়া আছে? প্লেট ইউর কিউনাইস, প্যালিট পড়তাছি। প্যালিটুর কোনাইস, কি নাম? কালার হচ্ছে প্যালিটুর এগুলা শিখে কোনাইস। আমরা কি করবো, এত কঠিন জিনিস শিখে? তোমাদের তোমাদের ইকোনমিক্স আমাদের পড়া লাগে, তাহলে ওইগুলো শিখে আমরা কি করি?
শিক্ষা মানে বেসিক নলেজ। আমি বিএসসি কম মানে অনার্স পর্যন্ত আরো অনেক কিছু পড়বা, যেগুলো শিখে মনে হবে কি করবো, বাট নলেজ থাকা তো দরকার। আমরা এই সিএসসি তে পড়ে ট্রিপলি মেকানিক্যাল সবই পড়া লাগছে। আচ্ছা, ফরেস্ট গ্রিন এত কঠিন কি দিবে স্যার? কিসে এটা, এগুলো এটা কোনো কঠিনই না। তুমি আগে টেস্ট পেপারটা আগে কিনো, দুনিয়াতে আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। দেখো এটার পাশে আর একটা তৈরি হয়ে গেছে। তাহলে এখানে এই দুটোর বক্সের মাঝখানে যে ডিস্টেন্সটা তুমি দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে মার্জিন। মার্জিন। জি জি। তুমি এখন এই মার্জিনটাকে জাস্ট খালি চেঞ্জ করে দাও। স্যার ওই সাইডটা আনলেন কি হবে? আরেকটা ফরেস্ট গ্রিন। ফরেস্ট এই গ্রিন, যে এই হ্যাঁ, সাইড, হ্যাঁ হ্যাঁ। ফরেস্ট গ্রিন। আচ্ছা এখন দেখো মার্জিনটাকে আমি 1 পিক্সেল করে দিই, দেখি কি আসে। দেখো আরো ছোট হয়ে গেছে, আবার নিচেও নেমে কই? আসছে। ও হ্যাঁ। আচ্ছা 10 পিক্সেল করি, এমন আসতেছে কেন, নো আইডিয়া। আচ্ছা সরি, এখানে হচ্ছে এটার মার্জিন তো 10 পিক্সেল দিয়ে, আমি এটার মার্জিন হচ্ছে 5 পিক্সেল দিয়ে রাখছি। হুম। ঠিক আছে, আচ্ছা। মার্জিন আর প্যাডিং নিয়ে আমি নিজে কনফিউজ হয়ে গেলাম রান করাইতে গিয়ে। একটু লাইভ দেখি মার্জিন আর পিভের ডিফারেন্স কোথায়। আচ্ছা মার্জিন হচ্ছে বক্সের ক্ষেত্রে, কাইন্ড অফ দেখো এখানে দেখো, মার্জিন হচ্ছে বক্সটার ক্ষেত্রে, জি। শুধু এই পাশে না, দেখো উপরের দিকেও তো লাগছে, সেখানে হাইটটা ছোট হ্যাঁ, হয়ে গেছে। মার্জিনটা হচ্ছে পুরো বক্সের ক্ষেত্রে চারপাশের ফাঁকা জায়গা, বুঝছি। আর প্যাডিং হচ্ছে এই এলিমেন্টটা, মানে টেক্সটার ভিতরে চারপাশে ফাঁকা জায়গা। সেখানে দেখো এখানে আমি মার্জিন কত নিচ্ছি, 10 পিক্সেল নিচ্ছি। সেখানে এখানেও 10 পিক্সেল, এখানেও 10 পিক্সেল, বুঝছি এখানেও বুঝছি টেন বুঝছি পিক্সেল বুঝছি। নিচেও 10 পিক্সেল। সেই কারণে আর হুম। এটা তো 5 পিক্সেল আছে, সেই কারণে উপরের হ্যাঁ। দিকে 5 পিক্সেল বেশি আরো, সেই কারণে এখানে ফাঁকা দেখা মানে ফাঁকা দেখাচ্ছে বেশি, সেখানে এটা নিচে নেমে গেছে। যদি এটাকে এখন আমি 10 পিক্সেল করে দিই, দেখবে একই জায়গায় থাকবে। হুম হুম হুম। দেখা একই জায়গায় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এখন দেখো এটাকে যদি 15 পিক্সেল করি, তাহলে দেখো লাল ছবিটা আর একটু নিচে নেমে যাবে, দেখছো? তার মানে আরো ফাইভ হুম পিক্সেল নিচে নেমে গেছে। হুম। ঠিক আছে, তো এই ডিফটা দেখাচ্ছি না, এটা এরকম কিছু একটা আউটপুট দেখাবে। তো ডিফারেন্সটা জাস্ট খালি দেখালাম। এখন দেখো ডিভের একটা ডিভের ভিতরে, এগুলোকে মুছে ফেলি। একটা ডিভের ভিতরে মনে করো আমি এভাবে দিলাম দিস ইজ এ প্যারাগ্রাফ। জি। তাহলে এই ডিভটার ভিতরে যেটা আমি লিখলাম সেটাকে কি বলা হয়, ডিভের এলিমেন্ট। ঠিক আছে, ডিভের এলিমেন্ট। ডিভের এলিমেন্ট। আর আমি যখন কাজ করলাম তখন এই দিস ইজ এ প্যারাগ্রাফে এই পুরো অংশটাকে কালার করলাম। এখন এরকম প্রয়োজন হইতে পারে যে আমি শুধু এই প্যারাগ্রাফ লেখাটাকে কালার করব, আচ্ছা। তখন আমাদের একটা ট্যাগ দরকার, কারণ আমি এই ডিভের মধ্যে আমি যেটাই দিচ্ছি পুরোটার উপরে অ্যাপ্লাই হচ্ছে না। যখন আমি ডিভের হুম কালার দিলাম তখন এই পুরোটার উপরে অ্যাপ্লাই হচ্ছে না। হুম। তাহলে যদি আমি শুধু প্যারাগ্রাফ অংশটার উপরে সিএসএস অ্যাপ্লাই করতে চাই, তখন আর একটা ট্যাব দরকার, সেটা হচ্ছে স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগ এখানে চলে আসছে। এই স্প্যান ট্যাগের মাধ্যমে আমার অনেক কিছু থাকতে পারে একটা ডিভের মধ্যে, আমি স্পেসিফিক যেটাতে কাজ করতে যাব সেটার উপরে সিএসএস অ্যাপ্লাই করতে পারবো।
এখানে মেবি আছে, একবার চোখে পড়ছিল। এই দেখো স্প্যান ট্যাগ চলে আসছে। হুম। তো এখানে দেখো এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে, প্যারাগ্রাফ একটা নিজস্ব ট্যাগ, এই ট্যাগের মধ্যে আমার দেখো দিস ইজ এ ব্ল্যাক টেক্সট বাট দিস ইজ এ রেড টেক্সট, এই অংশটাকে আমি শুধুমাত্র কালার করতে চাই। তাহলে আমি কি করব, শুধুমাত্র ওই অংশটার উপরে, মনে করে স্প্যান ট্যাগের উপরে প্রথমে আমরা স্টাইল লিখবো। স্প্যান। স্প্যানের এখানে দিব, এবার কালার মনে করে এখানে দিলাম ব্রাউন দিলাম। তাহলে দেখো শুধুমাত্র প্যারাগ্রাফের উপরে সিএসএস অ্যাপ্লাই হয়েছে। হুম। তার মানে একটা ডিভের উপরে আমার তো সবকিছুর উপরে সিএসএস নাও লাগতে পারে, জি। শুধুমাত্র যেটার উপরে সিএসএস দরকার শুধুমাত্র সেই জায়গাটাতেই আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারবো। কিসের মাধ্যমে? স্প্যান ট্যাগের মধ্যে। স্প্যান। তাহলে এখানে স্প্যান ট্যাগ নিয়ে যে কথাগুলো আছে, মানে আমি জাস্ট তোমাকে ধরাই দিলাম, এবার ভিতরে যেটা লেখা আছে সেগুলো তোমাকে পড়তে হবে। যে স্প্যান এলিমেন্টের কাজ হচ্ছে একটি এলিমেন্টের নির্দিষ্ট অংশ নির্বাচন করা। জাস্ট প্যারাগ্রাফ অংশটাকে এখানে সিলেক্ট করে সেটার উপরে সিএসএস অ্যাপ্লাই করছে, কিন্তু হুম। আমার এখানে পুরোটার উপরে তো দরকার হয় নাই। না। ধরা যাক একটি প্যারাগ্রাফে কালো রঙের অংশ দেখানো আছে, তার মধ্যে একটি অংশ লাল রং করতে হবে। শুধুমাত্র ওই শব্দের দুই পাশে স্প্যান এলিমেন্টের ট্যাগ বসিয়ে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে রং নির্ধারণ করে দেওয়া যায়। হুম। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস, এখানে আমরা যখন সিএসএস এর কাজ করলাম তখন স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়েছে, তাই না? হুম। তাহলে আমি স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে সিএসএস এর কাজ করছি। আমরা কিন্তু র এইচটিএমএল এর কোডের মধ্যে কিন্তু সিএসএস অ্যাপ্লাই করতে পারি না। ওখানে স্টাইল না দিলে কিন্তু আমরা নর্মাল, তুমি যদি এখানে স্টাইল বাদ দিয়ে কালার লিখো তাহলে কিন্তু কালার অ্যাপ্লাই হবে না। আচ্ছা আচ্ছা। দেখো এখানে কিন্তু কালার অ্যাপ্লাই হবে না, এখন হুম। কালো হয়ে গেছে। হুম। 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 এবং এটা কিন্তু ইরর দেখাবে না তোমাকে। এইচটিএমএল এর এটাও সমস্যা হচ্ছে যে কোনো ইরর থাকলে তোমাকে মানে অ্যাপ্লিকেশন রান রান করাতেও সমস্যা হবে না, এবং তোমাকে কোনো ইররও দেখাবে না। আচ্ছা। কনসোলে যাই, ইরর দেখায় কিনা দেখি। দেখো এখানে কোন কনসোলে লাল হয়ে থাকে না। যদি ইরর হয়ে থাকে, কোনো ইরর দেখাচ্ছে না, তাহলে এটা কিন্তু প্রবলেম। যে তুমি যদি ভুল লেখো তাহলে ধরার উপায় নাই, মানে তোমাকে কারেক্ট ভাবে লিখতে হবে। স্যার ঠিক ভুল আছে। লিখলে ধরার উপরে তাহলে আর ভালো না। ভুল লিখলে ধরা না পড়লে তো মানে ধরা তো পড়বে, কারণ হচ্ছে তোমাকে যখন প্র্যাকটিক্যাল করতে দিবে তখন বলে দিবে যে এরকম একটা কিছু করো। এখন তুমি লিখে থয়ে আসছো, বাট তুমি রান করানোর পরে প্র্যাকটিক্যালে দেখবা যে এরকম লাল অংশ আসে নাই। তখন ধরা পড়বে না মানে কি, টিচারের কোথায় ধরা পড়বে না সেটা তো দেখার কোনো উপায় নাই, তখন একটা র্যান্ডম 10-এর মধ্যে 2-3 দিয়ে রেখে দিবে। ও। ঠিক আছে। হুম। কারণ তোমার যদি এখনো 20 লাইন কোড থাকে, টিচারের তো সময় নাই যে সবগুলো পড়ে তোমাকে প্র্যাকটিক্যালে মার্ক দিবে। আমাদের ল্যাবে এরকম হয় কিন্তু, যেটা আউটপুট আসছে সেটা না আসলে পড়বে, পড়ে একটা র্যান্ডম মার্ক বসাই দিবে। তো এখন ডিফটা একটা সব মানে বোঝালাম, কারণ দরকার ছিল। আমি ডিফটা একটা বোঝা ওই টেবিলের অংশটাতে যাচ্ছি। এখন দেখো এরকম হইতে পারে যে তোমার সবগুলোতে তুমি যদি এরকম প্রত্যেকটাতে যদি সিএসএস লিখতে যাও, মানে স্টাইল লিখতে হুম। যাও, তাহলে হুম। কিন্তু অনেক সময়ের ব্যাপার, এবং হচ্ছে মানে যখন তোমার অনেক কোড নিয়ে কাজ করতে হবে। তোমাকে যদি একটু হুম। অনেক দেখাই, এইচটিএমএল টেমপ্লেট যদি একটু দেখাই, এইচটিএমএল ওয়েব পেজ টেমপ্লেট, একটা ওয়েবসাইটের টেমপ্লেটে মানে জাস্ট তোমার একটা ওয়েবসাইটের কাজ করার জন্য দেখো, মনে করো এরকম একটা যদি তোমার প্রিভিউ থাকে, জি। এগুলো তো আবার পেইড।
ছোলা। দাঁড়াও যাই, এই টেমপ্লেট গুলো ডাউনলোড করা যায়। মনে করো যারা যখন ইঞ্জিনিয়াররা কাজ করে তখন মনে করো এই টাইপের একটা টেমপ্লেট নামায় নিয়ে সেটার এইচটিএমএল সিএসএস ডিরেক্ট ব্যবহার করে। মানে এইচটিএমএল সিএসএস এমন কিছু না যেটা শিখে তোমাকে মনে করো যে ইঞ্জিনিয়ারিং কাজের জন্য ব্যবহার করবে। দেখো মনে করো এরকম একটা ভিউ আসবে, এরকম একটা ওয়েবসাইটে গেলাম, জাস্ট এরকম একটা ভিউ দিবে। আচ্ছা ফ্রি টেমপ্লেটস, অনেকবার বসে পড়ছি, অনেকবার বসে আছি। এটা আবার ডাউনলোড করতে হবে, তা ডাউনলোড করি। তোমাকে জাস্ট দেখাচ্ছি যে মানে একটা ওয়েবসাইটে কত এইচটিএমএল, তোমার এরকম একটা ডিভ ধরে বসে থাকার তো মানে সময় নাই। হুম। আহ, এটা তো সিএসএস আসছে। আচ্ছা রেকর্ডিং হচ্ছে না? আয় হায়। হচ্ছে। ভালো জিনিস ওপেন করলাম, স্লো হয়ে গেল। দাঁড়া আমি আর একটা ওয়েবসাইটে যাই।
সব ছবি দিয়ে রাখছে। আচ্ছা নর্মাল তোমাকে একটা চ্যাট জিপিটি জেনারেট করি। আচ্ছা তাহলে এখন দেখো এখানে নর্মাল একদম বেসিক বাচ্চাদের মতো, এগুলো আরো বেশি হিজিবিজি থাকে। বাচ্চাদের এটা বাচ্চাদের, মানে আমি তোমাকে যদি একটা বের করে দেখাতে পারতাম খুব বেস্ট হতো। নেটের অবস্থা মানে খুব স্লো, ওবিএস দিলে স্লো হয়, সামনাসামনি গেলে দেখা পড়ে। ডাউনলোডও করছিলাম কিছু, এখন আর খুঁজে পাচ্ছি না। কোড এক্সপোর্ট, বাদ দিই, ওয়েস্টেজ অফ টাইম। আচ্ছা তো মনে করো এটা জাস্ট তোমাকে একটা অংশ নেই, মনে করো এতক্ষণ ধরে যেটা লিখলাম এটা জাস্ট একটা ডিপ, তাহলে চিন্তা করো একটা ওয়েবসাইটে কতগুলো ওয়েব পেজ থাকে, সেগুলোর যদি প্রত্যেকটা অংশ ডিজাইনের জন্য যদি আমি বের করি তাহলে কতগুলো মানে এইচটিএমএল এর কাজ হয়। তো ওরকম ছোট ছোট অংশ নিয়ে আসলে কেউ ওইভাবে করে না। তো মনে করো এখানে একটা সিএসএস যদি আমাকে বারবার লিখতে হয় সেটা আমাদের জন্য অনেক কষ্টের। সেখানে একটা সিএসএস এর মানে সরি একটা স্টাইলটা যদি বারবার লিখতে হয় তাহলে সেটা আমাদের জন্য অনেক কষ্টের। তো এরকম যদি হয় যে আমি সিএস স্টাইলটাকে একটা আলাদা একটা হচ্ছে ট্যাগ নিয়ে তার মধ্যে যদি ডিভের কাজগুলো করি তাহলে সেটা আমাদের জন্য অনেক ইজি, তাই না? যেমন দেখো এখানে একটা পুরো স্টাইল ট্যাগ নিছে, তার মধ্যে দেখো এই ডিভ ট্যাগটা দিছে, হুম তাহলে আমার মানে পুরো একটা স্টাইল ট্যাগের মধ্যে এই ডিভ ট্যাগটা দিছে, এটা ইজি না? জি দিয়ে দেখো এবার এই ডিভ গুলোকে সবগুলো এই যে এখানে যে ডিভ গুলো লিখছে না, হ্যাঁ এই ডিভ গুলোর সাথেও কিন্তু আবার স্টাইল আছে। স্টাইল কালার হ্যাঁ তাহলে মানে এখন কোশ্চেন রাখতে পারে তাহলে এখানে আবার লিখলো কেন, তাই না? স্টাইল টাইপ দেখো এখানে সবগুলো ডিভ আছে, স্টাইল আছে, আবার হুম উপরে স্টাইল গুলো লিখছে, হুম তাহলে কেন লিখছে? ওটাই একটু চিন্তা করো কেন লিখছে। দাঁড়ান এখানের যে ডিভ গুলো দিছে, তিনটা ডিভ দিছে, একটা স্যার দুটো ডিপ তো তিনটা। যে বক্স আকার না, বক্সের ভিতরের জন্য আর কি নাকি? ডিভ শুধুমাত্র বক্স না, অনেক কিছু হতে পারে, বাট এক একটা ডিভিশন আকারে চিন্তা করছে। তাহলে এখানে তো কোনো কিছু নাই, এখানে যে ডিভটা না দিছে সেটার সাথে কি কোনো লেখা আছে? না 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 জাস্ট এখানে ডিভে মানে উইথ হাইট ফ্লোট এগুলো দিছে। হুম কিন্তু আমার কথা হচ্ছে যে এখানেও ডিভের মধ্যে আবার স্টাইল দিছে, তাহলে উপরে এটা কেন দিয়ে রাখছে? মানে হচ্ছে না স্যার বলতে পারছি না। আচ্ছা দেখো এখানে যে ডিভের স্টাইল গুলো আছে, হুম এই স্টাইল গুলা এই তিনটা ডিভে অ্যাপ্লাই হবে কমন। আচ্ছা তো এইটুকু বুঝতে পারলে জাস্ট এইটুকু বলো যে এটা এটা মাথায় গেছে নাকি, যে এইখানে যে স্টাইলটা লেখা আছে জি সেই স্টাইলটাই তিনটা ডিভে অ্যাপ্লাই হবে কমন। হ্যাঁ কমন যেহেতু তাহলে এটা আমাকে বারবার লেখার চাইতে উপরে একটা স্টাইলকে যদি আলাদাভাবে লিখে রাখি তাহলে এইগুলো এটার সবগুলোর মধ্যে কমন। আর এখানে যেগুলো দিছে সেগুলো এগুলোর ইউনিক, যেগুলো সবগুলোর ক্ষেত্রে নাই। যেমন দেখো এখানে কি ব্যাকগ্রাউন্ড কালার আছে? না ব্যাকগ্রাউন্ড কালার নাই, এখানে আমি আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক দিয়েছি, হুম 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 এখানে পিঙ্ক দিয়েছি, এখানে আবার অন্যটা দিয়েছি না?
হ্যাঁ এখানে দেখো আর একটা দিয়েছি না? হ্যাঁ তাহলে এখানে আমি কোনগুলো দেব যেগুলো তিনটার ক্ষেত্রে কমন অ্যাপ্লাই হবে? বুঝি নাই স্যার। কিছু বুঝলে? না স্যার। কাইন্ড অফ ম্যাথমেটিক্স এর মতো। আবার সে ম্যাথ। সবকিছুর মধ্যে ম্যাথ আছে। তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে 4+6 আছে, এখান থেকে কত কমন নেওয়া যায়? 2 কমন নেওয়া যায় না? হ্যাঁ। 2 কমন নিয়ে কত আসে? এখানে 2+3 থাকে না? হুম। এটাকে আমি এই দুইটাকে কমন নিয়ে আলাদাভাবে পাশে লিখলাম না? জি। এখানেও দেখো সেম কাজ করছে। স্টাইল ট্যাগ নিয়ে এই উইড, কিন্তু এই উইড এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এই হাইটটা এই ডিভেও আছে, এই ডিভেও আছে, এই ডিভেও আছে। হুম। একটু মুছি। এখানে যে উইডটা দেওয়া আছে সেটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। হুম। আলাদাভাবে একটা স্টাইলকে ট্যাগ লিখছে, লিখে প্রত্যেকটা ডিভে যেগুলো কমন, এ একটা ডিভ, এ একটা ডিভ, এ একটা ডিভ, এই ডিভে যে কমন গুলো আছে সেটাকে উপরে কমন আকারে লিখছে। মানে এই ওই উইডটা তিনটা ডিমের মধ্যে যেগুলো কমন আছে ওগুলো শুধু উপরে লিখছে। এগুলোকে একবারে উপরে লিখে দিছে। তাহলে এখন যদি আমি আলাদা আলাদা ভাবে লিখতে যেতাম, এতগুলো এই প্রত্যেকটাতে আবার লেখা লাগতো না? জি জি জি। সেই কারণে বুঝতে এখানে পারছি। উপরে আগে কমন আকারে লিখা দিছে। আচ্ছা। এবার বুঝতে পারছো জি। নাকি বোঝো নাই? না বুঝছি। মনে করেন ওয়াইড 100 পিক্সেল একবার এই প্রথম ডিবে লেখা লাগতো, তারপর আবার ওয়াইড 100 পিক্সেল আবার দ্বিতীয় ডিবে লেখা লাগতো। তৃতীয় ডিবেও লেখা লাগতো। সেই কারণে যেগুলোর প্রত্যেকের কমন প্রপার্টি, যেমন এখানে দেখো ব্যাকগ্রাউন্ড কালার, এখানে পিঙ্ক, এখানে হুম। কি প্যালেটুর কিউআইস এটা, আর একটা হচ্ছে লাইট স্কাই ব্লু। এই হুম। তিনটা আলাদা। আমি ভাবে তিনটাকে যদি রেড রাখতাম, তাহলে এটাকে ওইখানে মনে করো রেড রেড, আইতো। তাহলে একবারে এখানে কম, যেহেতু তিনটাতেই লেখা লাগছে, না লিখে এখানে আমি একবারে লিখে দিতাম রেড, জি। ব্যাকগ্রাউন্ড কালার রেড। জি। বুঝতে পারছো? যেহেতু হ্যাঁ। তিনটা আলাদা, যেগুলো আলাদা প্রপার্টি প্রত্যেকের, সেটাকে এখানে আলাদাভাবে আমি লিখে দিছি। হুম। আর যেটা প্রত্যেকের সেম সেগুলোকে আমি কমন নিয়ে উপরে লিখে দিছি। বুঝতে পারছো? জি। দেখো, একই স্টাইল একাধিক এলিমেন্টে ব্যবহার করতে চাইলে হেড অংশের ভিতরে আলাদাভাবে, এটা কিন্তু হেডের মধ্যে লিখছে, বডিতে কিন্তু লেখা নাই। দেখো, হেড বডির বাইরে লিখে দিছে। হুম। যেমন এটা ব্র্যাকেটের বাইরে লিখে দিলাম, এটা যেমন ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলাম, হুম। এটা বডি মনে করো আর এটা হেড, এটাকে বডির মধ্যে রেখে হেডের বাইরে নিয়ে চলে আসছি। এখানেও দেখো সেম সেই কাজটাই করছে, যে হুম। বডির মধ্যে ডিফ ট্যাগ রাখছে, যেগুলো আনকমন প্রপার্টি সেগুলোকে এর ভিতরে লিখছে। এটা একবার এটা দেখে দেখে লিখবা, লিখলে বুঝতে পারবা। কথা বুঝতে পারছো? জি। নাকি এটা আবার পুরোটা করে লিখে মানে রান করে দেখাবো? না দরকার নেই থাক। অনেকখানি লেখা লাগবে, সেখানে আমি আর লিখে নাই আসলে। এখানে হ্যালো দেয়ার, তারপরে কি লিখছে, হাউ আর ইউ, নাইস টু মিট ইউ। প্রত্যেকটার মধ্যে যেগুলো কমন প্রপার্টি হুম। সেগুলোকে কমন নিয়ে হেড ট্যাগের ভিতরে লিখছে। দেখো জি। এখানে ডিফ ট্যাগের মধ্যে কোন ব্র্যাকেট দিছে, সেকেন্ড ব্র্যাকেট দিছে। হুম। এগুলো কিন্তু মেনটেন করতে হবে। আচ্ছা। আর এই যে ভিতরে যেগুলো না, সেগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, প্রত্যেকটা বলে দিবে। যে কোশ্চেনে যদি এভাবে দেয় তাহলে বলে দিবে যে কোনটা কি। তোমাকে জাস্ট খালি স্টাইল গুলো মনে রাখতে হবে, মানে কিভাবে লিখতে হয়, লেখার ফরম্যাটটা মনে রাখতে হবে। ভিতরে যা লেখা আছে সেগুলো তোমাকে এক্সামে বলে দিবে। আচ্ছা। আচ্ছা। যে স্টাইল দিয়ে, দেখো ডবল কোটেশন দিছে, ডবল কোটেশন দিয়ে যা যা দেওয়া দরকার সব দিয়ে দিছে ভিতরে। হুম। ঠিক আছে। আচ্ছা, গতদিনকে টেবিল নিয়ে যেটা সমস্যা হয়েছিল সেটা জাস্ট একটু দেখাই দিই, তারপরে মোটামুটি শেষ পড়া। আর বাকি এবার এই অধ্যায়ে যা থাকবে সবকিছু থিওরি। আমি যাওয়ার পরে তোমার মোবাইলে এগুলো রান করা যায়, হ্যাঁ। আমি মোবাইলে একটা আচ্ছা। অ্যাপ আছে, ওটা বলে দিব। তারপরে এক একদিন এক একটা করতে দিব, একটু প্র্যাকটিক্যাল প্র্যাকটিস হোক। আর তোমার যদি কলেজে প্র্যাকটিক্যাল করতে দেয় সেটা দেবে নোটপ্যাডে। আমি যেটা করছি সেটা ভিএস কোড এডিটরে, এখানে দিবে না। তোমাদের স্কুলের স্যাররা ভিএস কোড এডিটর নিয়ে কাজও করে না সম্ভবত। নোটপ্যাডটা কি রকম টাইপের মানে?
নোটপ্যাড গতদিনকে দেখাইছিলাম। কতদিন এই যে নোটপ্যাডে রান করাই, মানে কেমনে রান করে এটা ভুলে গেছি। এটা একদম ইজি, তোমার ওই ভিএস কোডের মতো না, জাস্ট একটা নোটের মতো নোটপ্যাড। এই যে গতদিন লিখছিলাম সেটার প্রমাণও আছে। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে এইচটিএমএল ও আকারে। বুঝছি বুঝছি। ঠিক আছে, তো এটা কেমনে রান করে আমি ভুলে গেছি। সম্ভবত এটাকে এইচটিএমএল দ্বারা একবার ট্রাই করে দেখি, তাও যদি হয় তাহলে তো আবার পরের দিন দেখানো লাগছে না। আচ্ছা, এটাকে মেবি একটা ফোল্ডার করে, দাঁড়াও জাস্ট একবার ট্রাই করি, না হলে হবে না হলে নাই। এটা জাস্ট কনসোল ওপেন হলো। আচ্ছা, এটা আমি দেখাবো না, নোটপ্যাডের এটা আমি রান করানো ভুলে গেছি। তোমাদের স্কুলে দিলে নোটপ্যাডে দিবে, সরি কলেজে দিলে নোটপ্যাডে দিবে, বাট আমরা এগুলোতে মানে যারা কাজ করে ইঞ্জিনিয়ার বা ডেভেলপার ভিএস কোডে করে, কারণ এখানে তো শুধু এইচটিএমএল দিয়ে তো কোনো ওয়েবসাইট হয় না, আমাদের আরো কাজ থাকে। হুম। তো ওটা জাস্ট বিগিনারদের জন্য। আচ্ছা, এবার এই গতদিনকে যেটাতে একটু প্রবলেম হয়েছিল সেটা একটু দেখাই। দেখো আমাদের কিন্তু যখন এইচটিএমএল এর যে যখন আমরা যেটা কাজ করি সেটা উপর থেকে নিচে রান হয়, তাই না? হ্যাঁ। সিনক্রোনাস কোড মানে কি জানো? যে উপর থেকে নিচে লাইন বাই লাইন এক্সিকিউট হবে। কোড এক্সিকিউট হওয়া মানে বুঝো? না। কোড এক্সিকিউট হওয়া মানে মনে করো যে কোড কিন্তু কাইন্ড অফ ম্যাথের লজিক্যাল সিনট্যাক্স। সেখানে যারা ম্যাথমেটিক্সে ভালো হয় না তাদের কিন্তু এই কোডে অনেক ঝামেলা হয়। মানে তোমার এইচটিএমএল এ ঝামেলা হবে না, এইচটিএমএল যে রং চং। হুম মনে করো এরকম যে হচ্ছে এখানে আমি একটা লজিক লিখছি, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মনে করি এটা একটা লজিক লিখছি, হ্যাঁ। হুম তো কোড এক্সিকিউট হওয়া বলতে কি হবে, এটা লাইন বাই লাইন। এখানে মনে করো আমি এখানে কি একটা ভ্যালু দিলাম, হুম যে এক্স এর মান হচ্ছে 3, ওয়াই এর মান হচ্ছে 5, হ্যাঁ। হুম তো এক্সিকিউট হওয়া বলতে এটা লেফট টু রাইট এই দিকে যাবে, এক্সিকিউট প্রবাহ হতে হতে যাবে। প্রথম লাইনে এক্সিকিউট কিভাবে হবে, মনে করো তীরের আকারে গেল, তীরের আকারে গিয়ে এখানে প্রথমে কি করলো, তীরের উপর স্কোয়ার বসায় নিল কোডটা। জি। তারপরে এক্স এ এখানে 3 বসালো, ওয়াই এর এখানে 5 বসালো, তারপরে কি বসালো, এখানে 5 স্কোয়ার বসালো। হুম তাহলে দেখো কি হলো, যে স্ক্যান করার মতো, যে স্ক্যান করে এই পর্যন্ত আসলো, এসে হুম পরের লাইনে স্ক্যান করবে কি, পরের লাইনে আগে যেটা হয়েছিল সেটাকে স্ক্যান করবে। 3 স্কোয়ার সময় 9 বসাবে, 3 5 15 বসাবে, আর এখানে 5 5 25 বসাবে। এবার এটাও মানে স্ক্যান করে এই রেজাল্টটা পেলো। জি। পরের লাইনে কি করবে, জাস্ট এগুলো যোগ করবে। 9 এর সাথে 15 যোগ করে প্রথমে কি বসাবে, মনে করো 24 বসালো, তারপরে তারপর। যোগ করে 25 বসালো। জি। তারপরে তো আর কিছু থাকছে না, মানে প্রথমে কি এক্সিকিউট করতে কি কি 9, 9 এর সাথে 15 যোগ করে নিল, হুম প্লাস 25 করে নিল। হুম মানে 9 এর সাথে 15 যোগ করে যেটা পেলো সেটার সাথে আবার 25 যোগ করলো, হুম করার পরে 4 আর 5 9, 2 আর 2 4। তাহলে এক্সিকিউট করা বলতে লাইন বাই লাইন কোডে যে লজিকটা লেখা আছে সেই লজিকটাকে আউটপুটে নিয়ে যাওয়া। দেখো প্রথমে লজিক লেখা ছিল এটা, জি। আমি ইনপুট দিলাম যে এক্স এর মান 3, ওয়াই এর মান 5, হ্যাঁ। সেটাকে আমাকে আউটপুট দিল 49। মানে হুম কোড হুম এক্সিকিউট করা বলতে লাইন বাই লাইন সেটার লজিকটাকে লজিকটাকে যেই উদ্দেশ্যে কাজ করানো হচ্ছে সেটা করে দেখানো। আচ্ছা। কোড এক্সিকিউট করা কি, এটা কিন্তু চ্যাপ্টার 5 এ আছে, ঠিক আছে? তাহলে এটা মনে রাখো, তখন কিন্তু আবার মানে গোড়া থেকে বোঝাবো না, জাস্ট মনে রাখো। আচ্ছা।
তো এইচটিএমএল এর কোড দেখো। আচ্ছা, তো সিনক্রোনাস কোড কোনটা? যে যখন যেভাবে পাবে, জাস্ট প্যারাগ্রাফের মতো। আমরা প্যারাগ্রাফ যখন পড়ি উপর থেকে নিচের দিকে পড়তে থাকি না? হুম। তাহলে সিনক্রোনাস কোড হচ্ছে উপর থেকে নিচের দিকে লাইন বাই লাইন যখন যেই লাইন পাবে তখন সেই লাইনে এক্সিকিউট করবে। আচ্ছা। কিন্তু অ্যাসিনক্রোনাস কোড যেটা, সেটা কিন্তু উপরের থেকে নিচের দিকে এক্সিকিউট হয় না। মানে যখন যেটাকে আগে রান পাবে, মনে করো যে এগুলো আসলে অনেক মানে হাই লেভেলের টপিক, তোমাদের এত কিছু নাই। হুম। অ্যাসিনক্রোনাস কোড বলতে মনে করো এখানে 2 লাইন কোড লেখা আছে, হুম। এখানে মনে করো 5 লাইন কোড লেখা আছে, এখানে আবার 3 লাইন কোড লেখা আছে। জি। অ্যাসিনক্রোনাস কোডে কি হবে, মনে করো এই কোডটা এক্সিকিউট হতে সময় লাগবে 3 সেকেন্ড, এই হুম। কোডটা এক্সিকিউট হতে সময় লাগবে 5 সেকেন্ড, এই কোডটা এক্সিকিউট হতে সময় লাগবে 1 সেকেন্ড। হুম। তাহলে অ্যাসিনক্রোনাস কোডটাকে রান করার সময় ও দেখবে যে কোনটা এক্সিকিউট। এখন দেখো, যদি 3 সেকেন্ড আমি রান করি, জি। করে আবার 5 সেকেন্ডে যাই, তাহলে 1 সেকেন্ড যেটা ছোট কাজ সেটাকে আমাকে কি ওয়েট করা লাগছে না? হ্যাঁ। মানে ছোট কাজ যেটা আমি আগে করতে পারতাম সেটাকে আমার ওয়েট করা লাগছে। জি। অ্যাসিনক্রোনাস কোড করবে সবার লাস্টে যেটা আছে সেটাকে আগে রান করাই দিবে, কারণ এটা 1 সেকেন্ড কম সময় লাগছে। লাস্টে যদি বড়টা হয়, মনে করেন 5। লাস্টে বড়টা হলে যেটা সবার আগে ছোট সেটাকে আগে নিবে। আচ্ছা, ছোটটা আগে নিবি। ঠিক আছে, কিন্তু তোমার এইচটিএমএল এর কোড হচ্ছে সিনক্রোনাস কোড। এখন দেখো কেন এটা সিনক্রোনাস কোড। মনে করো যেটা আমি এখানে যেটা আমি আঁকছিলাম, একটা ওয়েব পেজ আঁকছিলাম, ওয়েব পেজ আঁকতে মনে করো হেডার যেটা, হেডারে যে এইচটিএমএল আছে সেটা রান করতে মনে করো লাগবে 5 সেকেন্ড, আর হুম। নিচে যেটা আছে সেটাকে রান করতে লাগবে 1 সেকেন্ড। তাহলে এটা যদি অ্যাসিনক্রোনাস কোড হতো, নিচের লাইনটা মানে ফুটার যেটা সেটা আগে রান করে তোমার ব্রাউজারের উপরে দেখাতো। কিন্তু এটা কি করলে ভালো হবে? যেটা ওয়েবসাইটের উপরে অংশে থাকার কথা সেটা নিচের লাইন নিচে গিয়ে পরে দেখাবে, ও না। তাহলে সেটা কিন্তু ভালো হতো না। সেই কারণে তোমার এইচটিএমএল এর কোড হচ্ছে সিনক্রোনাস, কারণ এটাকে যেটা আগে এক্সিকিউট যেটা পরে এক্সিকিউট সেটা ব্যাপার না, কোডটাকে যেভাবে লেখা হয়েছে সেইভাবে দেখাবে। জি। ঠিক আছে, তো এটা তোমাদের নাই, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস নাই, বাট কোড এক্সিকিউট কি সেটা আছে। তো ওইটা তাও একটু বলে রাখলাম, আচ্ছা। আপার নলেজ, আপার লেভেলের নলেজ। তো এখন দেখো, এটা মানে টেবিলের ক্ষেত্রে এটা আবার বোঝা দরকার আছে যে এটা লাইন বাই লাইন আসছে। তো আগে দেখো মান্থ আসছে, তাহলে আমার কাজ মান্থ নিয়ে, লেফট টু রাইট, টপ টু বটম, উপর থেকে নিচে। জি। ঠিক আছে, তো এইখানে, আচ্ছা এটা তো সেটা না, ওইটা মেবি পরে আছে, ওই টেবিলটা গেল কই? আচ্ছা এটাই দিছে। টেবিল বর্ডার দিছে 1, সেল স্পেসিং আর সেল প্যাডিং, এটার মিনিং ভুলে গেছি। আচ্ছা, তো এখন দেখো সেল স্পেসিং বলতে কি বোঝাচ্ছে। সেল স্পেসিং বলতে টেবিলের মধ্যে কতটুকু ফাঁকা জায়গা থাকবে, মানে হুম। একটা সেল, এইগুলো এক একটা সেল না? হুম। তো প্রথমে কি দেখালো, সেল প্যাডিং দেখাইছে মনে হয়, সেল প্যাডিং। সেল প্যাডিং মানে বোঝাচ্ছে যে এই একটা সেলের মধ্যে কতটুকু ফাঁকা জায়গা থাকবে। আর সেল স্পেসিং বলতে দুইটা সেলের মধ্যে, যেমন এ একটা সেল, এ একটা সেল, এ একটা সেল, এ একটা সেল, এদের মাঝখানে কতটুকু ফাঁকা জায়গা থাকবে। তো এখানে দেখো, এখানে দিয়েছে যে সেল স্পেসিং 0, মানে দেখো দুইটা সেলের মধ্যে কোনো ফাঁকা আছে? ফাঁকা নাই না। তাহলে এখানে দেখো সেল স্পেসিং 0 দিছে। হুম। আর সেল প্যাডিং হচ্ছে 2। সেল প্যাডিং মানে এই দেখো এই উপর, এই যে এইটুকু, এইটুকু হচ্ছে 2। আচ্ছা। ঠিক আছে, তো হুম। এখন দেখো আমি কি করছি, আমার প্রথমে যেই হেডটা দিছে সেটা, হেডের মধ্যে একটা টাইটেল দিছে, ফার্স্ট টু লাস্ট দেখো।
টাইটেলের মধ্যে দিছে এইচটিএমএল টেবিল এক্সাম্পল। দেখো এই যে এখানে টাইটেলটা এখানে আসছে এইচটিএমএল টেবিল এক্সাম্পল। এখানে একটা ইয়ে চিহ্ন দেখছো না, গ্লোবাল চিহ্ন দেখছো না, গ্লোবের চিহ্ন। হ্যাঁ। তো ওয়েবসাইটে কিন্তু এই চিহ্নটার জায়গায় ছবিও বা আইকনও দেওয়া যায়। আচ্ছা। ঠিক আছে, তো ওইটার আলাদা একটা অ্যাট্রিবিউট আছে আইকন ডট এসভিজি বলে, মানে তুমি একটা ইমেজ লিখে তুমি ইমেজটাকে এখানে আলাদা একটা ফাইলে রাখবা, রেখে এখানে সেটাকে তুমি অ্যাপ্লাই করতে পারবা। তো অনেক সময় দেখবা যে হচ্ছে, যেমন দেখো এখানে দেখো, এখানে একটা পিডিএফ এর ছবি দেওয়া আছে না। জি। তো মনে করো যে পিডিএফ এর যে কোড, যে কোডটা লিখে পিডিএফটাকে রান করানো হয়, সেখানে পিডিএফ এর আইকনের ছবি দেওয়া থাকে। যদি আমি এখানে দিতাম তাহলে আমি এখানে ছবি পেতাম। বুঝতে পারছো? জি। তো এখন দেখো পরে কি করছে, আমার এই পরের যেই কাজটুকু সেটা পুরোটা বডির মধ্যে। তো এখানে যা কিছু আছে পুরোটা টেবিলের অংশ। জি। ঠিক আছে, তো আমি একটা বডি ট্যাগের মধ্যে একটা টেবিল নিব। তো টেবিলে প্রথমে আমি কি দেবো, বর্ডার 1 দিব। বর্ডার 1 টা আগে দেখা যাবে না, সেল স্পেসিং 2, সরি সেল স্পেসিং 0। আর হচ্ছে সেল প্যাডিং হচ্ছে 2। তো এটাকে ভিজুয়ালি জাস্ট দেখো, একটা জাস্ট অপশন দেখা যাচ্ছে, মানে ছোট একটা টেবিলের একটা জাস্ট ইয়ে দেখা যাচ্ছে। আমি তো কোনো লেখা লিখি নাই এখনো। জি। তো লিখলে লিখলে সেটা দেখা যাবে। এখানে বর্ডার এখানে লাল দেখায় কেন? টেবিল বর্ডার। নো আইডিয়া কেন লাল দেখায়, ইরোর তো নাই। আচ্ছা এবার ক্যাপশনে আসি। তো ক্যাপশন কোনটা, যে টেবিলের উপরে যেটা দেখতে পাচ্ছি বিল সামারি, সেটা হচ্ছে ক্যাপশন। আচ্ছা। তো ক্যাপশনটা টেবিলের মধ্যে, টেবিলের বাইরে দেওয়া যাবে না। যে এখানে তুমি টেবিলের বাইরে ক্যাপশন দেখতে পাচ্ছ বলে ক্যাপশন বাইরে দিলাম, এরকম না। হুম। সামারি। তো দেখো এখানে একটা বিল সামারি রান হয়েছে। জি। তো দেখো এটা লেখার সাথে সাথে যে ডট আকারে ছিল লেখাটাও বড় হয়ে গেছে। জি। জি। তো পরের অংশ দেখো কি করছে। পরের অংশে আমরা জানতাম যে হচ্ছে টি হেড। আচ্ছা তুমি কি করতে পারো, এইচটিএমএল এর মধ্যে কমেন্ট লিখতে পারো। এভাবে কমেন্ট লিখতে পারো। জি। এই যে এইটুকুর মাঝখানে তুমি যে কোনো কিছু লিখে রাখতে পারো। দিস ইজ হেড, হেডার। কমেন্ট লেখা মানে হচ্ছে এই অংশগুলো তোমার কোডে কোনো ইফেক্ট ফেলবে না, তুমি তোমার মনে রাখার সুবিধার্থে কমেন্ট আকারে লিখে রাখতে পারো। ঠিক আছে, দিস ইজ হেডার। মনে করো যে তোমার এখানে আরো 200 লাইনের কোড আছে। তো হুম। তুমি যখন পরে কোডগুলোর মধ্যে কোনো মডিফাই করতে যাবা, তুমি যদি কমেন্টে লিখে রাখো কোনটা হেডার কোনটা ফুটার কোনটাতে কি কাজ করছো, তাহলে হুম। সেটা তুমি পরে দেখে দেখে চেঞ্জ করতে পারবা। কারণ কোডের লজিক সব তোমার মনে থাকবে না, বা সিনট্যাক্স মনে রাখাও পসিবল না। আচ্ছা। ঠিক আছে, জি। তো হেড মানে কমেন্টের সুবিধা এটাই। তো প্রথমে টি হেড দিছে কারণ এখানে আমরা হেডারের কাজটা করব। পরেরটাতে আচ্ছা। যাই, টি হেড। তো টি হেড যার মানে হচ্ছে এখানে আমি যা কিছুই করি সেটা একটা হেডার আকারে যাবে। আচ্ছা। ঠিক আছে, তো এখন দেখো টি হেড মানে এখন আমার কাজ এইটা নিয়ে। বাদ। আচ্ছা। এখন এখানে কি আছে আমি কিছু ভাববো না, মানে এখানে বাদ কিছু নাই। হুম। তাহলে এখন দেখো
টি হেডের মধ্যে আমরা যেটাই লিখবো সেটা কি একটা রো না? তাহলে আমরা প্রথমে টি আর দিব, মানে একদম ও স্টেপ বাই স্টেপ চিন্তা, তোমার চিন্তা হবে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ? আচ্ছা। তো এখন দেখো এখানে মান্থের মধ্যে আমরা যেটা দিছি সেটাতে কি আমরা দুইটা রো এর সমান জায়গা নিয়ে ফেলছি না? হ্যাঁ, তাহলে দুই তাহলে এখানে আমরা কি লিখবো? রো দুই স্প্যান সমান 2। আচ্ছা, টু আবার দেয়া, রো আবার দেয়া লাগবে কেন? টি আর মানে রো না? টি আর মানে রো, কিন্তু আমরা দুইটা রো এর সমান জায়গা নিয়েছি যে, রোস কে স্প্যান করছি। স্প্যান মানে কি? বিস্তৃতি। আচ্ছা দুইটা রো এর সমান জায়গা নিয়ে নিছি। আচ্ছা আচ্ছা। রোস মান সমান 2। আচ্ছা, এখানে টি আর এর মধ্যে তো লেখা নাই, টিএইচ এর মধ্যে লিখছে, কারণ টি আর হচ্ছে রো আর টিএইচ এর মধ্যে হেডের ডাটা, হ্যাঁ? তাহলে টিএইচ সমান সমান এখানে দেব রো স্প্যান। প্রথমে টি আর লিখলাম। হ্যাঁ টি আর লিখলাম মানে আমার এইটুকুর কাজ, হ্যাঁ? জাস্ট এই হেডার মানে এটাকে রো এর মধ্যে লিখছি সেটার কাজ। হ্যাঁ এবার এটার মধ্যে আমি হেডার এলিমেন্ট দিব, মানে এটা বোল্ড আকারে প্রকাশ পাবে। এবং এখানে আমি দুইটা রো এর সমান জায়গা নিচ্ছি, সেখানে টিএইচ রো স্প্যান সমান 2। তারপরে টিএইচ এর ক্লোজিং টেক্সট শেষ হলো। এখানে আমরা কি লিখবো? মান্থ। দেখো সেই কাজটাই করছে। জি তারপরে দেখো পরের অংশে কি আছে? কলাম বিলের কাজ আছে। এবার এই অংশের কাজ শেষ, এবার এই অংশে যাব। এই অংশে দেখো শুরুতে কি আছে? বিল। উপর থেকে নিচে এক্সিকিউট হয়। বিলে দেখো তিনটা কলামের সমান জায়গা নিছে, হুম 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 একটা দুইটা তিনটা। তাহলে এখানে দেবো কি টিএইচ কল স্প্যান সমান 3। আবার এখানে যাব টিএইচ কল স্প্যান সমান 3। এটার মধ্যে কি দেবো? বিল। দেখি কনসোলে কিরকম দেখাই। দেখো মান্থ বিল। জি ঠিক আছে? এবং এখানে হচ্ছে রো ট্যাগের সমাপ্তি ঘটছে। পরের অংশে যাই। পরের অংশে আবার আর একটা রো এর কাজ। দেখো আবার আর একটা রো এর কাজ করছে। টিআর। তাহলে এখানে আমি একটা টিআর দিব। এবং এইগুলো সবই হেডার, হ্যাঁ? সেখানে আবার টিএস দিব। এখানে টিএস দিয়ে প্রথমটার হেডারে আমি কি লিখবো? দেখো এখানে যেহেতু আমি দুইটা রো এর সমান বিস্তৃতি নিয়ে লিখছি, তাহলে এটার জন্য আমার নিচে আর কিছু দেওয়ার দরকার নেই। আমি জাস্ট এখানে যেটা দিব সেটাই বিলের নিচেই যাবে। ইলেকট্রিসিটি, ওয়াটার আর গ্যাস। না বুঝতে পারলে বলবা। একটা টিএস নিছি। দেখো এই রোটা কেন? এটার পরেরটার রো, এই নিচের এটার রো, ঠিক আছে? মানে ফার্স্ট রো এর মধ্যে আবার আরেকটা রো। তো ও একটা আচ্ছা রোতে আমি কি একটা রোতে আমি কিন্তু জাস্ট এই মান্থ আর বিলের কাজটা করলাম রো হ্যাঁ স্প্যান আর কল স্প্যান দিয়ে। এখন এই নিচের পার্টের রোটা তো মান্থ বুক করে নিছে, তাহলে আমি এখানে যেটাই লিখি না কেন এবার বিলের নিচে চলে যাবে, কারণ বিল তো একটা জায়গায় নিছে, রো আচ্ছা, সাইডে। এখানে ফাঁকা জায়গা থাকবে না আবার যদি কিছু না লিখি? হ্যাঁ, ফাঁকা জায়গায় থাকবে, কারণ এটা তো একটা স্কোয়ার সমান জায়গা নিয়ে ফেলছেই। হুম 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 ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস। তাহলে এখানে একটা দিলাম ইলেকট্রিসিটি, আবার দেবো কি ওয়াটার, তারপরে দিব কি গ্যাস। দেখো চলে আসছে। জি তাহলে এইগুলো সব বোল্ড আকারে প্রকাশ পাইছে। এখন হ্যাঁ আমার কিন্তু আর বোল্ড, এখন নর্মাল, তুমি এটা নিজেই করতে পারবা। যেহেতু করোনায় হয়তো পারবা না, বাট এটা হেডারের অংশের কাজ শেষ। এবার বডির অংশে এখানে আমরা নর্মাল যেভাবে করছিলাম গতদিনকে সেটাই। তো এবার পরে দিব কি টি বডি। টি হেডের পরে দিব টি বডি। জি টি বডির মধ্যে প্রথমে ফার্স্ট রো এর কাজ করব। ফার্স্ট রোতে কি ছিল? জানুয়ারি 809 600 850। হুম তাহলে টি এইচ এর মধ্যে এবার দেব টিডি। 809 600 850। আচ্ছা, আবার দিলাম টিডি।
809, তারপরে দেবো টিডি 600, তারপরে দেবো আবার টিডি 850। এটা দেখো পুরো একটা টিআর এর রো, তার মধ্যে টিডি মানে একটা টেবিলের ডাটা, রো এর ডাটা, এটা আর একটা রো এর ডাটা, এটা আর একটা রো এর ডাটা, এটা আর একটা রো এর ডাটা। দেখো এইভাবে প্রকাশ পাইছে এখানে, আশা করি দেখো। হুম হুম। তাহলে বাকিগুলোর জন্য ঠিক এভাবে করতে হবে। আর দুইটা, জাস্ট এই দুইটা, এই দুটার করতেছি না। জি বুঝতে পারছো? জি। তাহলে আর কোনো সমস্যা থাকলে বলো। মোটামুটি মানে তোমার বইয়ের মতো করে এভাবেই শেষ। আর এখানে কিছু থিওরিটিক্যাল আছে, এটা জাস্ট ওই দিনকে গিয়ে আমি একবার বলবো। মোটামুটি শেষ হয়ে যাবে অধ্যায়, চ্যাপ্টার। বাট কোশ্চেন প্র্যাকটিস না করলে এগুলো কিছুই মনে থাকবে না, হ্যাঁ, এবং এর কোনো লাভ নাই। জি। কোনো সমস্যা থাকলে বলো। সমস্যা আর কি থাকবে? পড়লে তো সমস্যা থাকবে, টেবিলের পার্টটা তো দেখোই নাই। হ্যাঁ, সে ক্লাসে দেখা লাগবে টেবিলেট।